নমস্কার। আবার ফিরে এলাম এনকে ডিজিটালে সাপ্তাহিক অনুষ্ঠান সরাসরি সুমন নিয়ে। আপনারা দেখছেন এনকে ডিজিটাল, আর আমরা আলোচনা করছি নরেন্দ্র মোদীর বাংলা সফর নিয়ে। দেখুন, নরেন্দ্র মোদী বাংলা সফরে মালদা গিয়েছেন, সিঙ্গুর গিয়েছেন, এবং নরেন্দ্র মোদী হুগলির সিঙ্গুরে যাওয়া নিয়ে কম আলোড়ন ওঠেনি। আমি সকালবেলায় একটি সর্বভারতীয় চ্যানেলে কথা বলছিলাম। সর্বভারতীয় সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করছিলেন যে এই যে নরেন্দ্র মোদী আসার আগে থেকে রাজ্য বিজেপির ৩ শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য ডঙ্কা বাজাচ্ছিলেন যে নরেন্দ্র মোদী আসবে আর সিঙ্গুরে নাকি শিল্পায়নের একদম জোয়ার বয়ে যাবে। তো তো নরেন্দ্র মোদীর সফরের শেষে সিঙ্গুরে কি হলো? বাঙালি কোন শিল্পায়নের প্রতিশ্রুতি পেল? আসলে পেল লবডঙ্কা। কেন নরেন্দ্র মোদী সিঙ্গুরে দাঁড়িয়ে কিছু বলতে পারলেন না? কেন নরেন্দ্র মোদী এখনো মতুয়াদের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন? তার কারণ নরেন্দ্র মোদীর দুটোর কোনোটাই করার ক্ষমতা নেই। আবারও বলছি, একজন সাংবাদিক যিনি বনগাড়ি লোক, তিনি আমায় জিজ্ঞেস করছিলেন এই যে নরেন্দ্র মোদী মতুয়াদের কিছুই বলছেন না, শুধু বলছেন ভয়ের কিছু নেই, তাতে মতুয়ারা কি আশ্বস্ত হবে? ধরুন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, বছরের শেষে আপনার ইনক্রিমেন্ট হওয়ার কথা, আপনাকে বলা হলো কোম্পানি থাকবে, কোম্পানি কলকাতা থেকে পাট গুটোবে না, তাতে কি আপনার মাইনে বাড়লো? আমি সাংবাদিকটিকে এই উত্তরটাই দিলাম। সাংবাদিকটি হেসে ফেলেছেন, বললেন তার মানে? আমি বললাম তার মানে হচ্ছে যে কোম্পানি কলকাতায় থাকবে কিন্তু তোর মাইনে বাড়বে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তেমনি নরেন্দ্র মোদী নিজে প্রধানমন্ত্রী থাকতে চান, কিন্তু যে মতুয়ারা তাকে ভোট দিয়েছিল, জগন্নাথ সরকারকে ভোট দিয়েছিল, শান্তনু ঠাকুরকে ভোট দিয়েছিল, সেই মতুয়ারা ভারতবর্ষের নাগরিক থাকতে পারবেন কিনা, ভোটাধিকার থাকবে কিনা, তিনি কিছু গ্যারান্টি দিলেন না। এটাই নরেন্দ্র মোদীর মিথ্যে কথার প্রমাণ, এটাই নরেন্দ্র মোদীর ভাঁওতাবাজির প্রমাণ। খুব বাংলায় বলতে গেলে, নিজেদের প্রধানমন্ত্রী সম্পর্কে বলতেও সংকোচ হয়, নরেন্দ্র মোদী ভাঁওতাবাজ না, নরেন্দ্র মোদী বাংলায় বলতে গেলে ঢপবাজ, মিথ্যে কথা বলে। কেন বললাম নরেন্দ্র মোদী একজন অতি উৎকৃষ্ট ঢপবাজ? সেটা গত 11 বছর ধরে আমরা বিভিন্ন ঘটনায় টের পেয়েছি, বিভিন্ন ঘটনা। কখনো তিনি বলেছেন 15 লক্ষ টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, কখনো তিনি নোটবন্দি করে বলেছেন যে তিনি নাকি সন্ত্রাসবাদের একেবারে শিরদাঁড়া ভেঙে দিয়েছেন। তাহলে পুলওয়ামাতে কি করে আক্রমণ হলো? তাহলে দিল্লির উপকণ্ঠে কি করে বিস্ফোরণ হলো? আবারও বলছি, নরেন্দ্র মোদী অতি উৎকৃষ্ট মানের ভাঁওতাবাজ। সিঙ্গুরে দাঁড়িয়ে তিনি কিছু কেন বললেন না? সিঙ্গুরের প্রসঙ্গে আসি, রোববারের ঘটনা সিঙ্গুর। দেখুন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় জমি আন্দোলন করছিলেন, তখন সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে এসেছিলেন স্বয়ং রাজনাথ সিং, যিনি আজ নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রী। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি আন্দোলনের বিরুদ্ধে কিছু বলা মানে রাজনাথ সিংকে অপমান করা হবে, যে রাজনাথ সিং আরএসএস এর লোক। আরএসএস এর সঙ্গে সমঝোতা করে নরেন্দ্র মোদী 75 বছর বয়সের পরেও নিজের প্রধানমন্ত্রিত্ব পদ টিকিয়ে রেখেছেন বটে, কিন্তু রাজনাথ সিংকে অপমান করলে আরএসএস অথবা রাজনাথ কেউই ছেড়ে দেবেন না। পয়েন্ট নম্বর 1। পয়েন্ট নাম্বার 2, যখন সিঙ্গুরে ন্যানো কারখানা বন্ধ হয়ে যায়, টাটারা যখন সিঙ্গুর থেকে হাত গুটিয়ে নেয়, তখন টাটাদের জামাই আদর করে এই নরেন্দ্র মোদী গুজরাটে নিয়ে গেছিলেন। গুজরাটের সানন্দে ন্যানো কারখানা প্রতিষ্ঠা হয়েছিল, তখন গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। আজ সেই গুজরাটে সানন্দে টাটাদের কারখানায় কি হয় নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করুন না। আর এই যে 3 জন বাচাল ভদ্রলোক আছেন না, বাচালের মতো করে লাফালাফি করেন, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারকে জিজ্ঞেস করুন না যে টাটার সানন্দের কারখানায় ন্যানো গাড়ি তৈরি হয়। তোমরা সেই ন্যানো গাড়ি কখনো চেপেছো?
টাটার এই ন্যানো প্রজেক্টটা, রতন টাটাকে পূর্ণ শ্রদ্ধা জানিয়েই বলছি, পুরোপুরি ফ্লপ করে। এই প্রজেক্টটাই ক্লিক করে। আপনি ন্যানো গাড়ি কলকাতায়, কলকাতায় কেন, দিল্লি, বম্বে কোথাও দেখতে পান? ফলে এই যে তিন বাচাল, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার, তিন মিলে লাফাচ্ছিলেন যে নরেন্দ্র মোদী এসে সিঙ্গুরে শিল্পায়নের জোয়ার লাগাবেন। লাগাবেন কোত্থেকে? উনি যে কারখানাটাকে ডেকে নিয়ে গিয়েছিলেন গুজরাটে, সেটারই কিছু হয় না, সেটারই অবস্থা মানে মানে খারাপ। গুজরাটে সানন্দে টাটার ন্যানো কারখানায় এখন টাটার ন্যানো তৈরি করে না। তাহলে কি বলবেন নরেন্দ্র মোদী? আর মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলেছেন যে, বারবার বলেছেন এবং তিনি এটা বারবার বলবার মানে এখনো বলেন যে তিনি শিল্পায়নের বিরুদ্ধে না, তিনি জোর করে কৃষকদের জমি নেওয়ার বিরুদ্ধে। এগেন আই রিপিট, জোর করে কৃষকদের জমি নেওয়ার বিরুদ্ধে। নরেন্দ্র মোদীর সাহস আছে কৃষকদের জমি নেওয়ার সপক্ষে কথা বলবেন? নরেন্দ্র মোদীর সাহস আছে বললে পাঞ্জাবে যখন কৃষক আন্দোলন হচ্ছিল, সেই কৃষক আন্দোলনের সময় নরেন্দ্র মোদীকে কিভাবে পিছু হটতে হয়েছিল সেটা আমরা ভুলে গেছি? নরেন্দ্র মোদী পাঞ্জাবে গিয়ে পাঞ্জাবের কৃষকদের বিরুদ্ধে কথা বলতে পারবেন? সেই জন্যই বলছি যে আপনারা যে ভিজুয়ালটা দেখছেন, নরেন্দ্র মোদী বিদ্যাসাগরের ছবি হাতে নিলেন। আমরা ভুলে গেছি অমিত শাহ নির্বাচনী প্রচারের সময়, এগেন আই রিপিট, কি হয়েছিল? বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। বিদ্যাসাগরের মূর্তি কলকাতায় ভাঙা হয়েছিল। নরেন্দ্র মোদীর যদি হুগলিতে সিঙ্গুরে দাঁড়িয়ে ভাষণ শোনেন, উনি রামমোহন সম্পর্কে দুটি শব্দ উচ্চারণ করেছেন। যে হুগলির খানাকুলে রামমোহনের জন্ম, রাজা রামমোহন রায়ের জন্ম, যিনি বাংলার নবজাগরণের আইকন, যিনি বাঙালিকে নতুন ভাবে ভাবতে শিখিয়েছিলেন, সেই রামমোহন সম্পর্কে বেশি কিছু বললেন না কেন নরেন্দ্র মোদী? বললেন না এই কারণে যে তার মধ্যপ্রদেশের মন্ত্রী এই রামমোহনকে ব্রিটিশদের এজেন্ট বলেছিলেন। ভুলে যাবেন। আমরা কেউ এই কথাগুলো ভুলিনি। আমরা ভুলিনি যে এই বিজেপি রবীন্দ্রনাথকে কি অপমান করেছে। আমরা ভুলিনি এই বিজেপি রামমোহনকে কি অপমান করেছে। আমরা ভুলিনি এই বিজেপি স্বয়ং নরেন্দ্র মোদী পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্কিম দা বলে ডেকেছিলেন। বঙ্কিম দা, যাকে আমরা ঋষি বঙ্কিমচন্দ্র বলি, তাকে বঙ্কিম দা বলে ডেকেছেন। হুগলিতে সিঙ্গুরে দাঁড়িয়ে অবশ্য উনি বলেছেন যে হুগলি থেকে নাকি বঙ্কিমচন্দ্র বন্দে মাতরমের আইডিয়া পেয়েছিলেন। কারা ওনার হোমওয়ার্ক করে, কারা এইসব লেখে, সত্যি মানে জানার জন্য না বিরাট ইচ্ছে করে যে কারা ওনাকে এত অশিক্ষিতর মতো জিনিস তৈরি করেছে, কারা করেছে। আমি সত্যি সত্যি বুঝতে পারি না, এবং বুঝতে পারি না বলেই আরো সংকট হয়, আরো সংকট। এই যে আমি মোবাইল দেখছি না, প্রতি মুহূর্তে বিজেপির নতুন কোনো মিথ্যাচারের ঘটনা আমার কাছে আসে। প্রতি মুহূর্তে সেই মিথ্যাচার, নরেন্দ্র মোদীর মিথ্যে, অমিত শাহর ভাওতা, শুভেন্দু অধিকারীদের মেরুকরণ, এর বাইরে কিছু নেই। আবারও আমি বলছি যে অমিত শাহ যদি ভেবে থাকেন যে পশ্চিমবঙ্গে উনি ইডি, সিবিআই আর সেন্ট্রাল আইবির লোকদের নামিয়ে ভোট করবেন, তাহলে বাংলাদেশে শেখ হাসিনার যা পরিণতি হয়েছিল অমিত শাহ পশ্চিমবঙ্গে তাই দেখতে হবে। ওনাকে পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে হবে। একজনও বিজেপি নেতা মানুষের গণরোষের সামনে, গণবিক্ষোভের সামনে কিন্তু টিকতে পারবে। এজেন্সি দিয়ে ভোট হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় তো ইডিকে সরাসরি গিয়ে চ্যালেঞ্জ করলেন। ইডির সাহস হলো বলবার যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করব, না সিভি আনন্দ বোসের সাহস হলো বলবার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফেলে দিয়ে এখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে? সিভি আনন্দ বোসও জানেন, বিজেপির কেন্দ্রীয় নেতারাও জানেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেলার চেষ্টা করলে পশ্চিমবঙ্গে বিজেপি 294 মধ্যে 29টা আসনও পাবে, 20তে থেমে যাবে।
নরেন্দ্র মোদী এগুলো জানেন না। নরেন্দ্র মোদী জানেন বলেই উনি সিঙ্গুরে এসে, আবারও আমি বলছি, চারটে বড় বড় কথা বলে ভাঁওতাবাজি দিয়ে চলে গেলেন। জঙ্গলরাজকে বিদায় করতে হবে। আরে তোমার উত্তরপ্রদেশে কি হয়? আরে তোমার মণিপুরে এখনো শান্ত করতে পারোনি। তুমি মণিপুরে তুমি শান্ত করতে পারোনি। এখনো মণিপুরে রাষ্ট্রপতি শাসন তোমার ডবল ইঞ্জিনের সরকারের উদাহরণ। তোমার ডবল ইঞ্জিনের সরকার, যাকে তোমরা মডেল করে দেখিয়েছিলে, পশ্চিমবঙ্গে অবজারভার ছিলেন সে কৈলাস বিজয়বর্গী, নিজের শহর ইন্দোরে এমন পানীয় জল খাওয়ান, সে পানীয় জল খেয়ে 13 জন অসুস্থ হয়ে গেছে। আপনি এদের একটা কথাও বিশ্বাস করেন? একটা কথা? নরেন্দ্র মোদী নাকি পশ্চিমবঙ্গে শিল্প নিয়ে আসবে। আরে ভাই, তুই দিল্লিতে, যেখানে তুমি সরকার চালাও, সেই দিল্লি থেকে অনতি দূরে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের সরকার, উত্তরপ্রদেশে শিল্প করিডর তৈরি করা হয়েছিল। সেই উত্তরপ্রদেশে কটা শিল্প এসে গত 10 বছরে? আবারও বলছি, এবং খুব ভেবে চিন্তে কথাগুলো বলছি, যে নরেন্দ্র মোদী যা মিথ্যে বলেছিলেন, অমিত শাহ যা মিথ্যে বলেন, সেই সবকটা ভারতবর্ষের মানুষ বোঝে। অন্য রাজ্যে যেখানে কংগ্রেস দুর্বল, কংগ্রেস যেখানে প্রতিহত করবার সাহস দেখাতে পারে না, আমি রাহুল গান্ধীকে পছন্দ করেও বলছি, রাহুল গান্ধীদের দুর্বলতার জন্য বিজেপি হরিয়ানা মহারাষ্ট্র জিতেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী নয়। নরেন্দ্র মোদী এখানে ইডি পাঠাবেন, আর রাহুল গান্ধী যেমন কিউবাতে গান গাইতে চলে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই পাত্রী নন। মমতা বন্দ্যোপাধ্যায় ইডির চোখে চোখ রেখে আইপ্যাকের সামনে অফিসে গিয়ে আইপ্যাকের অফিস থেকে তৃণমূলের নথি নিয়ে এসেছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন, সেটাই বাংলার মানুষ বিশ্বাস করে, যে ইডি একটা চোরেদের সংস্থা যারা বিজেপির হয়ে চুরি করে, অন্য রাজনৈতিক দলের অফিসে ঢুকে চুরি করে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করে দিয়েছেন যে ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে অমিত শাহ একটা চোরেদের সরকারি প্রতিষ্ঠান করেছেন, যারা বিজেপি সরকারের নামে চুরি করে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহস থাকলে ইডি গ্রেফতার করে দেখা। সিভি আনন্দ বোস বা অমিত শাহ সাহস থাকলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে দেখা। সিঙ্গুর থেকে কেন নরেন্দ্র মোদী বললেন না যে মানে ইডি অফিসারদের হাত থেকে মুখ্যমন্ত্রী নিয়ে চলে গেছেন, এর জন্য আমি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করব? সাহস থাকলে বলে দেখা। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলে নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম করে কাঁপতে থাকে। ঠিক যেমন ডোনাল্ড ট্রাম্প জোহরাম বামদানিকে দেখলে এরকম করে কথা বলেন, না ভাই তুমি বলো না আমার সম্পর্কে যে আমি ফ্যাসিস্ট, আমি একনায়কতন্ত্র। তুমি মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখের উপর দাঁড়িয়ে বলেন যে ইডি একটা চোরের সংস্থা, বিজেপির হয়ে চুরি করে বেড়ায়, তখন তার জবাব দেওয়ার কেউ থাকে না। সিঙ্গুরে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কি বললেন, আমি তো সত্যি বুঝতেও পারি না যে নরেন্দ্র মোদী আসেন কেন, বলেন কেন। উনি বাঙালির মনের কথা বিজেপি বোঝে, বাঙালির খাদ্যাভ্যাসকে বোঝে, বাঙালির সাহিত্যকে বোঝে, বাঙালির গানকে বোঝে, বাঙালির কিছুকে বোঝে। আমি আবারও বলছি, নরেন্দ্র মোদী যে একজন ভাঁওতাবাজ, মানুষকে মিথ্যে কথায় ভোলানোর চেষ্টা করেন, সেটাই সিঙ্গুরি সভা থেকে প্রমাণ। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে রাজনৈতিকভাবে দাঁড়ানো, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নীতির বিরুদ্ধে কথা বলার সাহস বা দমই নরেন্দ্র মোদীর নেই। বাঙালি আরেকবার প্রমাণ পেল নরেন্দ্র মোদী ভাঁওতাবাজ, আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে বিজেপির সামনে বুনো ওলের সামনে বাঘা তেঁতুল। আজ এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন এনকে ডিজিটাল। আবার ফিরে আসবো এনকে ডিজিটালে আরেকটি পর্ব।